আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই মুহূর্তে আমি যে জায়গাটায় রয়েছি মিরপুরে হোম অফ ক্রিকেটের প্লাজা। আমি যদি একটু নিচে বসার চেষ্টা করি, এটা যদি দেখানোর চেষ্টা করি, কনক্রিট বলতে পারেন, মানে ইট কাঠ পাথর টাথর দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। আশপাশের যে জায়গা আমার পেছনে যেটা পুরোটাই কনক্রিট। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কাছে মনে হয় তারা যারা বাংলাদেশের ক্রিকেটকে ফলো করে, বিসিবিকে ফলো করে, বিসিবির কিউরেটর গামিনী ডি সিলভাকে ফলো করে আসছে, হয়তো এমনও কাজ করতে পারে যে এই পুরো জায়গায় মাটি ফেলে দিতে পারে। কেন আমি আলোচনা করছি, দেখুন, আপনি যদি শাকসবজি চাষ করতে চান তাহলে এই কনক্রিটের মধ্যে কিন্তু সেটা আপনি রোপণ করতে পারবেন না। আপনার দরকার প্রপার মাটি, মানে সয়েল, রাইট? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যে টেরিটরিটা রয়েছে, এই টেরিটরির মধ্যে হোম অফ ক্রিকেটের যে উইকেট অথবা আউটফিল্ডের জায়গাটা রয়েছে, সেখানটায় আবিষ্কৃত হয়েছে, বাংলাদেশের লিডিং দৈনিক রিপোর্ট করেছে, পুঁই শাকের চাষ করা হয়। আমরা যারা বিভিন্ন ছোট ছোট লোকাল টাউন থেকে উঠে এসেছি, আপনি খেয়াল করে দেখবেন যে অনেকগুলো সরকারি বিল্ডিং থাকে, পানি উন্নয়ন বোর্ড, ঠিক আছে, হসপিটালে যারা চাকরি করে, তৃতীয় শ্রেণীর কর্মকর্তা, এদের জন্য বিভিন্ন আবাসন প্রকল্প থাকে, এবং সেই আবাসন প্রকল্পের পাশে হচ্ছে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে ছোট একটা মাঠ যেখানে বাচ্চারা ফুটবল খেলে, আর ওই মাঠের পাশে থাকে কিছু ফাঁকা জায়গা যেখানটায় হচ্ছে লাউ, পুঁই শাক, বেগুন, ঝিঙে এসব চাষ করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরে যখন পুঁই শাক চাষের খবরটা আসলো, একটা জাতীয় দৈনিকে যখন এই নিউজটা আসলো, তখন মনে হচ্ছে যে এই টেরিটরিটা হোম অফ ক্রিকেট, আমাদের প্রাইডের জায়গা, এটা মনে হচ্ছে সরকারি ওই কলোনিগুলোর রূপ নেওয়ার চেষ্টা করেছে অথবা দেওয়ার চেষ্টা করা হয়েছে যেখানটায় শাকসবজির চাষ হয়। আগে আমরা জানতাম মিরপুরের হোম অফ ক্রিকেটে ধানের চাষ হয়, যে কারণে উইকেটে রান হয় না। ধান এবং রান দুইটাই হচ্ছে সাংঘর্ষিক। কিন্তু ওই ধান চাষ না হলেও শেষ পর্যন্ত কৃষিকাজ যেখানটায় হয় সেটা প্রমাণিত হয়ে গেল। টমি হ্যামিং বাংলাদেশে তার সেকেন্ড ইনিংস খেলতে এসে প্রথম অ্যাসাইনমেন্টে প্রথম দিনই পুঁইশাক খুঁজে পেয়েছেন। এই পুঁইশাক কে খায়, কে চাষ করে, কোথায় রপ্তানি হয়? আমার কাছে মনে হয় গ্রাউন্ডস কমিটির জন্য এটা বের করা এবং পাবলিক করাটা খুব গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে। সিরিয়াসলি, মানে এটা অনেকটা ফাইজলামি আলোচনা মনে হতে পারে। একটা জাতীয় গুরুত্বপূর্ণ ইনস্টলমেন্টের ভেতরে যেখানটায় সাংবাদিক বা সংবাদকর্মীদেরকে যেতে দেওয়া হয় না, ট্রুলি আই এম সেইং লাইক দিস, যেতে দেওয়া হয় না, সেখানটার মধ্যে পুঁইশাকের চাষ হয়। এই পুঁইশাকের চাষের কারণে পুরো মাটির যে বৈশিষ্ট্য, সেটাতে তো একটা বড় প্রভাব পড়ে না? গামিনী ডি সিলভাকে নিয়ে যে নাটকটা মঞ্চস্থ করা হয়েছে, ইয়ার্স আফটার ইয়ার্স এন্ড নাও ডেজ আফটার ডেজ, যে তিনি চলে যাবেন, 17 দিনের ছুটিতে আছেন, তার চাকরি নাই, নতুন একজন চলে এসেছেন টমি হেমিং, তিনি দায়িত্ব পালন করবেন, তার বেতন হচ্ছে 9,70,000 টাকা। এই পর্যন্ত ঠিকঠাক আছে। যদি ঘটনা তাই হয় তিনি চলে যাবেন, মিডিয়ায় ফিস ফাস করে আপনারা বলছেন ওর চাকরি নাই কিন্তু ওরে আর আমরা রাখছি না, তাহলে 1 বছরের চুক্তি কেন নবায়ন করলেন? ওয়াই? যেই মানুষকে আপনি রাখবেন না, টমি হেমিং তো নিশ্চয়ই এমন কেউ না, উবার না, যে কল করলাম চলে আসলো, বিসিবির গেটের সামনে দাঁড়ায় থাকলো যে বাইক কখন আমার কাজে লাগাবেন। নট লাইক দ্যাট। টমি হেমিং এর সাথে আপনি যে চুক্তি করেছেন, এখানটা যে নিয়ে এসেছেন, তা স্যালারি ঠিক করেছেন, এটা একটা বিশাল প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছে। এই প্রসেস যখন শুরু করেছেন বা এই প্রসেস যখন সাকসেসফুলি ডান হওয়ার পথে রয়েছে, ঠিক ওই মুহূর্তে আপনি কিভাবে বিতর্কিত গামিনী ডি সিলভার সাথে চুক্তি নবায়ন করেন? টাকা গাছে ফলে, বিসিবির টাকা গাছে ফলে, এবং সেই টাকা দিয়ে আমরা পুঁইশাকের চাষ করি। চিন্তা করতে পারেন যে একজনকে আপনি খেদিয়ে দিচ্ছেন, তার সাথে চুক্তি নবায়ন করছেন, কেন জানেন? কেনর কারণটা এবার বলছি। ধরেন আমার সাথে আপনি একটা কন্ট্রাক্ট রিনিউ করেছেন। ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে, এরপর যখন আপনি আমাকে টার্মিনেশনের জন্য যাবেন, আপনাকে একটা টাইম পিরিয়ড দেওয়া লাগবে। আপনি যদি ওই 2 মাসের সময়টা আমাকে না দেন, আপনি যদি আমাকে ইমিডিয়েটলি টার্মিনেশন লেটার পাঠান, তাহলে আমাকে অন্তত 2-3 মাসের স্যালারি দেওয়া লাগবে। গামিনী ডি সিলভাকে টাকা দেওয়ার জন্য, ডলার দেওয়ার জন্য এই যে একটা কর্মকাণ্ড যিনি করেছেন, এটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জনগণের টাকায়, যেই ক্রিকেট বোর্ড ওয়ার্ল্ডের 4th রিচেস্ট ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে, মানুষের টাকা তো, পাবলিকের টাকা তো এখানটায় ভূতে এসে দেয়নি, সেই ক্রিকেট বোর্ডের জবাবদিহিতার সাথে যায়? বিতর্কিত কিউরেটরকে আপনি খেদিয়ে দিচ্ছেন, এরকম বিভিন্ন ডিরেক্টর খবর বিভিন্ন মিডিয়া দিয়েছে। আমি এই নিউজ করার আগে অন্তত 50টা থেকে সার্চ করেন, গামিনী চলে যাচ্ছে, জাস্ট এটা লিখে গুগলে সার্চ করেন, সব চলে আসবে, লাইন বাই লাইন চলে আসবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির কর্মকর্তা জানিয়েছেন, এভাবে চলে আসবে। তাহলে ভাই তাকে আপনারা কেন টার্মিনেশন নোটিশ না দিয়ে তাকে আপনারা যেই চিঠি দিলেন সেটাতে তার চুক্তি নবায়ন হচ্ছে? কারণ চুক্তি নবায়নের শর্তে যদি আপনার তার সাথে যান, তাহলে তাকে টার্মিনেট করলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেনাল্টি দিবে। আমরা কোথায় বাস করছি? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
অর্থের প্রতি কারো যেন কোনো মায়া দয় নেই। আমি প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করেছি, দৈনিক সমকাল রিপোর্ট করেছে যে 2 কোটি টাকা 52 কোটি থেকে তোলার চেষ্টা করা হয়েছিল, পার্টিকুলারলি একটা ব্যাংক থেকে। টেস্ট কেস হিসেবে 1 মাস ঘুরেও সেই টাকা দেওয়া হয়নি। সমকাল ভুয়া রিপোর্ট করেনি, করলে বিসিবি রিজয়েন্ডার পাঠাতো, রাইট? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তার স্টেটমেন্ট সেখানটায় রয়েছে। সেই জায়গায় যখন প্রেস কনফারেন্সে রিয়াসাত আজিম প্রশ্ন করে যে এই ব্যাপারে আপনারা কি জানেন, বলে একজন বলে যে আমি রিপোর্টটা একটু আগে দেখেছি, আরেকজন বলে যে এই ব্যাপারে আমরা জানি না, এটা ফিনান্স বলতে পারবে। আপনি যদি না জানেন আপনি প্রেস কনফারেন্সে এসেছেন কেন? আপনি তো জানতে হবে। যেদিন প্রেস কনফারেন্স হলো সেই দিন বিকেলে আপনি, যেদিন রিপোর্ট হলো সেদিন বিকেলে আপনি প্রেস কনফারেন্সে, আপনি বিকেলে আসলেন, সকালে রিপোর্ট হলো, এত বড় একটা রিপোর্ট, সেই ব্যাপারে আপনি কোনো কিছু জানেন না, সেই ব্যাপারে না জেনে আপনি প্রেস কনফারেন্সে চলে আসলেন। তাহলে ক্রিকেট বোর্ডের ইস্যুগুলো সাংবাদিকরা জানে, সাধারণ মানুষ জানে, প্লেয়াররা জানে, পক্ষ বিপক্ষ দল জানে, শুধু এই ক্রিকেট বোর্ডে অফিসিয়ালি যারা কাজ করেন, নির্বাচিত ডিরেক্টর যারা অফিসিয়াল প্রেস কনফারেন্সে যারা আসেন তারা জানেন না। এটা হতে পারে ভাই, এটাই হচ্ছে। লিগ্যাল ইস্যু নিয়ে জিজ্ঞেস করলাম, সেটা আমাদের আইনজীবীরা জানে। ফিনান্স ইস্যু নিয়ে জিজ্ঞেস করলাম, ওটা ফিনান্স জানে। তাহলে আপনাদের কাজটা কি? আপনাদের নিশ্চয়ই তো একটা পার্টিকুলার কাজের জন্য আপনারা সেখানটা এসেছেন, জানাতে এসেছেন। এই যে কথাটা যে আমরা জানি না, এটা বলাও তো খুব বিব্রতকর। এই কাজটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা করছেন, না জেনে প্রেস কনফারেন্সে আসছেন। হাউ কাম? বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন কি হয়? বিপিএল হয়, বাস ড্রাইভার হচ্ছে, ক্রিকেটারদেরকে ক্যারি করতে চায় না। বিপিএল হয়, হোটেল ভাড়া টিমগুলো দিতে পারে না। মাঠে আসেন, রান হয় না। মাঠে খোঁজ নিয়ে দেখেন পুঁইশাকের চাষ হয়। কি একটা অবস্থা ভাই! এভাবে যদি চলতে থাকে এই ক্রিকেটের, এদেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু নিচে নামতে সময় লাগবে না। যেখানকার মাঠ থেকে শুরু করে এফডিআর কোনো কিছু সম্পর্কে কেউ কোনো কিছুই জানে না, কোনো কিছুই জানে না। যেখানকার মাঠকে সরকারি কলোনি বানিয়ে শাকসবজি চাষাবাদ করা হয়, সেই জায়গার উন্নতি আপনি আমি যতই প্রার্থনা করি, প্রভু উপরে যিনি রয়েছেন সেটা কবুল করবেন না। বান্দাকে আগে ঠিক হইতে হবে, তো তারপর না প্রভু আপনার প্রার্থনা কবুল করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক্সিস্টিং যেসব কর্মকাণ্ড চলছে কোনোভাবেই সাপোর্টেবল না। বুলবুল ভাই, দেশে আসেন 17 তারিখে, আপনাকে আমার লাল সালাম। এসে একটু এই ব্যাপারগুলো নিয়ে ডিল করেন। আপনি অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে এখানটায় এসছেন। এই ছোট ছোট জায়গাগুলোতে নেগলিজেন্সির কারণে আপনার কমিটমেন্টের জায়গাটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। আই উড রিকোয়েস্ট ইউ, সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।